পাথটা ডিসকানেক্ট হয়ে গেলে কিন্তু তোমার এই ভার্চুয়াল কানেকশনটা, ভার্চুয়াল পাথটা কিন্তু তোমার ডাউন হবে না। কেন ডাউন হবে না? কারণ এটা ডিফারেন্ট রুট ইউজ করা হয়েছে, কিন্তু তোমার কাছে শো করতেছে কি আগের রাস্তায়। মানে ওয়ান সেন্স করতেছে যে আমি আগে যেই রাস্তায় এই এই কেবল এটাকে পাঠাইছি, মানে আমার যেটা পাঠাইছি আমি কিন্তু সেম রাস্তায় পাঠাচ্ছি, আমার কাছে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছে কি ফিজিক্যাল, বাট ভার্চুয়ালি কিন্তু আমি ওই সেম রাস্তা ধরতেছি। এটি হচ্ছে ভার্চুয়াল এবং ফিজিক্যাল পাথের মধ্যে মেইন ডিফারেন্স। ঠিক আছে, আমরা লেকচারে ফিরে যাই। সো ভিপি আর ভিসি আমরা বুঝলাম, ঠিক আছে। তাহলে ওখান থেকে আসছে ভার্চুয়াল পিডিসি আর এসবিসি, এটা কি জিনিস এরপরে এটা গেল। আর কি করে সাপোর্ট কিউএস, কিউএস সাপোর্ট করে কোয়ালিটি অফ সার্ভিসটা সাপোর্ট করে, যে আমার ট্রান্সমিশন হচ্ছে, ট্রান্সমিশনের মধ্যে দেখা গেলো যে কোনো জায়গায় ওই কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে ট্রাফিক কন্ডিশন বেড়ে গেছে, তার কন্ডিশনটাকে সে হ্যান্ডেল করবে, ট্রানজেকশনের মধ্যে ট্রানজেকশনটা সে আমাকে কন্ট্রোল করবে, কন্ডিশনটাকে কমাবে, আমার ট্রাফিকটা মানে আমি যে সেন্ড করতেছি ডাটাটাকে টাইমলি এবং স্মুথলি রিচ করবে, এই জিনিসটা এনশিওর করবে কি কোয়ালিটি অফ সার্ভিস। কোয়ালিটি অফ সার্ভিসটা কিন্তু এই এটিএম এর একটা ফিচার, ঠিক আছে। আর হাই স্পিড ট্রান্সফার, অবশ্যই হাই স্পিড ট্রান্সফার হবে, কারণ যেহেতু ভার্চুয়াল ট্রান্সমিশন হয় ওভারহেড কম, যার কারণে আমরা এবং ছোট ছোট চাঙ্ক বা সেলে করে আমরা ট্রান্সমিশন করি, যার কারণে ডাটার ট্রান্সমিশন স্পিডটা বেশি হয়। তো ডাটা ট্রান্সমিশন স্পিডটা বেশি। এখন আসি হচ্ছে লেয়ার গুলোতে। লেয়ার গুলো সম্পর্কে অলরেডি আমরা বলছি, আর ভিডিও যদি পড়ি ট্রান্সমিশন এটা অলরেডি বলা হয়েছে, ফিজিক্যাল লেয়ার কি এটিএম লেয়ার কি। আমরা এখন পড়বো হচ্ছে এটা হেডার যেটা, সেটা হেডারটার জন্য একটা ছবি বের করছিলাম। তাহলে এইখানে এই ভার্চুয়াল সেলের যে একটা সেল থাকে তোমার 53 বাইটসের, সেই 53 বাইটসের সেলগুলোর মধ্যে কি কি থাকে সেটা দেখি। একটা হচ্ছে জেনেরিক ফ্লো কন্ট্রোল। জেনেরিক ফ্লো কন্ট্রোলের কাজ কি হচ্ছে? ফ্লো কন্ট্রোলের কাজ কি? মানে মানে লোকালি ট্রান্সমিশনটাকে কন্ট্রোল করা, যে আমরা এখন ট্রান্সমিশন করতে পারবো, এই যে আমার কাছে 10টা বা 12টা সেল আছে, এটাকে একটার পর একটা পাঠাতে হবে, কতক্ষণ সময় নিয়ে যাবে, কতক্ষণ সময় লাগবে। যদি ট্রান্সমিশন ভার্চুয়াল পাথে কোনো কন্ডিশন থাকে, অলরেডি 8-10টা সেল চলে গেছে রাস্তার মধ্যে, স্পিডটা কমে গেছে, এই জিনিসগুলো সেন্স করে ফ্লো কন্ট্রোল করাটা, এই কন্ট্রোলের কাজটা হচ্ছে এই জেনারিক ফ্লো কন্ট্রোল, ঠিক আছে। তারপরে ভার্চুয়াল পাথ আইডেন্টিফাই, ভার্চুয়াল পাথ আইডেন্টিফাই কাজ কি? ভার্চুয়াল পাথ আইডেন্টিফাই কাজ হচ্ছে কোন পাথটা দিয়ে আমাদের ট্রান্সমিশনটা হবে সেটা আইডেন্টিফাই করা, ঠিক আছে। এই যে আমি তোমাকে ছবিটাতে দেখালাম, এখানে যে ছবিটা দেখলা তোমরা, এই যে ছবিটা দেখলা, যে এখানে 1 থেকে 2 থেকে শুরু করে যদি লাল এই পথটা যদি আমরা অবলম্বন করি, তাহলে এইটা এই আইডেন্টিফাই করে দিবে ওই তোমার ইয়ের মধ্যে, হেডারের মধ্যে আইডেন্টিফাই করে দিবে যে কোন পথটা দিয়ে আমরা যাব, ঠিক আছে। এরপরে তোমার আছে হচ্ছে এরপরে তোমার আছে হচ্ছে ভার্চুয়াল চ্যানেল আইডেন্টিফায়ার। পাথ আইডেন্টিফাই হয়ে গেল, এরপরে ওই পাথের মধ্যে তো মাল্টিপল চ্যানেল থাকতে পারে, সেই মাল্টিপল চ্যানেলের মধ্যে কোন চ্যানেলটা আমরা সেটা আইডেন্টিফাই করে দেবে, এই তোমার ভার্চুয়াল চ্যানেল আইডেন্টিফায়ার। এখানে দেখো চ্যানেলের কিন্তু সাইজটা বেশি, ভার্চুয়াল পাথের সাইজ কোনটা? 4টা 8 8 বিট, এটা সাইজ হচ্ছে 8 বিট, কিন্তু তোমার ভার্চুয়াল চ্যানেল আইডেন্টিফায়ারের সাইজ কত? দেখো এখানে পুরোপুরি 8 বিট, 8 8 16 বিট, 16 বিট কিন্তু থাকতেছে তোমার হচ্ছে এই ভার্চুয়াল চ্যানেল আইডেন্টিফাই করতে। আমরা মাল্টিপল চ্যানেল কিন্তু আমরা ইউজ করতে পারি, সেটা চ্যানেল আইডেন্টিফিকেশনটা বেশি হতে পারে, যার কারণে এটার এটা এই হেডারের মধ্যে এটা সাইজটা বড়। এরপর হচ্ছে পেলোড টাইপ, আমি যে ডাটাটা পাঠাবো সেটা কি ধরনের, এটা কি অডিও, এটা কি ভিডিও, এটা কি তোমার মানে সিগন্যাল, এই মানে শুধু সিগন্যাল মানে কোনো ডাটা না, এটা ডিফাইন করে দিবে হচ্ছে তোমার পেলোড। সিএলপি টা তোমার হচ্ছে দিবে হচ্ছে এটা প্রায়োরিটি সেট করে। তার প্রায়োরিটিটা কিরকম? আমার দেখা গেলো যে 10-12টা সেল পাঠানোর পরে ট্রাফিক কন্ডিশন তৈরি হলো, ওই কমিউনিকেশন চ্যানেলের মধ্যে অনেক বেশি ডাটা ঢুকে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা কোন ডাটাকে ফেলে দিতে পারি কিনা, কোন সেলকে আমরা ডিসকার্ড করে দিতে পারি কিনা, এরকম একটা প্রায়োরিটি সেট করে দিতে পারি। যদি প্রায়োরিটি দিয়ে 0, তার মানে হচ্ছে কি এটাকে ডিসকার্ড করা যাবে না। যদি প্রায়োরিটি সেট করা যায় 1, তার মানে এটাকে ডিসকার্ড করা যাবে, এটা প্রায়োরিটি কম। তাহলে এই সিএলপির কাজ হচ্ছে এই প্রায়োরিটি সেট করে দেওয়া। এরপর হচ্ছে হেডার এরর কন্ট্রোল, হেডারের মধ্যে যদি কোনো ইনফরমেশন ভুল হয়, ওটার একটা এরর চেকিং মেকানিজম তোমার হেডার এরর কন্ট্রোলের মধ্যে, হেডারের মধ্যে দেওয়া থাকে, ঠিক আছে। এরপরে থাকে হচ্ছে 48 বাইটস ডেটা, এটা হচ্ছে কার জন্য? ইউজার
নেটওয়ার্ক ইন্টারফেস যে তোমার কমিউনিকেশন ইউজার নেটওয়ার্ক ইন্টারফেস বলতে কোনটা বোঝায়? একটা ইউজার মানে আমি আমার পিসি থেকে আমার ট্রান্সমিশন মিডিয়ামে যেখানে আমার যেটার মাধ্যমে যে নেটওয়ার্কের মাধ্যমে আমার কমিউনিকেশন যাবে। ফর এক্সাম্পল আমার মোবাইল ফোন, আমার মোবাইল ফোন থেকে আমি গ্রামীণ ফোন বা রবি যার সিমই আমি ব্যবহার করি না কেন, তার যে নেটওয়ার্কে আমি ডাটা ট্রান্সফার করতেছি, আমি আমার কোনো ফ্রেন্ডকে হোয়াটসঅ্যাপ মেসেজ ডাটা, আমি আমার কোনো ফোনকে ফ্রেন্ডকে কল করলাম, এটা ভয়েস, ঠিক আছে? এই যে আমি বিভিন্ন ফর্মের ডাটাগুলো পাঠাচ্ছি, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার যে নেটওয়ার্কের সঙ্গে কানেকশন হলো, ওই নেটওয়ার্কের সঙ্গে আমার ইউজারের যে ইন্টারাকশন ইন্টারফেস, এটার জন্য যে এটিএম সেটটা থাকে তার ফরম্যাটটা হচ্ছে এরকম, ঠিক আছে? আর যদি নেটওয়ার্ক নেটওয়ার্ক ইন্টারফেস হয়, যেমন আমি আমার ফ্রেন্ডকে পাঠাইছি, সে আছে রবি নেটওয়ার্কের মধ্যে আর আমি আছি জিপি নেটওয়ার্ক, জিপি আর রবি নেটওয়ার্কের মধ্যে যে কমিউনিকেশন হবে ট্রান্সমিশন হবে সেটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক নেটওয়ার্ক ইন্টারফেস। এবং ওই নেটওয়ার্ক নেটওয়ার্ক ইন্টারফেসের মধ্যে সেলের ফরম্যাট কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখো ওখানে ভার্চুয়াল পাথ, ওখানে কিন্তু তোমার জেনেরিক ফ্লো কন্ট্রোলটা আর থাকে না, কারণ এটা আমি বলে দিচ্ছি কি এই ফ্লো কন্ট্রোলটা অ্যাকচুয়ালি কিন্তু লোকাল, লোকালি, লোকাল মানে হচ্ছে ইউজার টু ইউজার বা ইউজার নেটওয়ার্ক কমিউনিকেশনের জন্য এটা ব্যবহার করা হয়। নেটওয়ার্ক টু নেটওয়ার্ক কমিউনিকেশনের জন্য তোমার কিন্তু তোমার ওদের নিজস্ব তোমার ফ্লো কন্ট্রোল মেকানিজম আছে, কারণ ওইখানে তো আর একা শুধু আমার এটা যাচ্ছে না, ওইখানে কোটি কোটি মানুষের ডেটা বা কোটি 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 তোমার ইউজারের ইনফরমেশন শেয়ার হচ্ছে, তাহলে ওর নিজস্ব একটা ফ্লো কন্ট্রোল মেকানিজম আছে যেটা ও মেনটেন করে, যার কারণে আমার প্রত্যেকটা সেলের মধ্যে আলাদা করে ফ্লো কন্ট্রোলের কোনো ইনফরমেশন থাকে না। ইজ ইট ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এটা আমি যেটা বলছি সেটা হচ্ছে আমার সঙ্গে নেটওয়ার্কে কমিউনিকেশনের জন্য কিন্তু আমি একটা ফ্লো কন্ট্রোল মেকানিজম আমার লোকাল আমার ইউজার ইন্টারফেসে রাখবো, কিন্তু যখন নেটওয়ার্ক নেটওয়ার্ক ইন্টারফেস হবে কমিউনিকেশন হবে তখন কিন্তু ওর নিজস্ব একটা মেকানিজম আছে, কারণ ওর কাছে হাজার হাজার রিকোয়েস্ট আছে, হাজার হাজার ডাটা আছে ডেস্টিনেশন যাওয়ার জন্য, যার কারণে ওর নিজস্ব একটা নেটওয়ার্ক ফ্লো কন্ট্রোল সে দিয়ে রাখছে, যার কারণে তার লোকাল কন্ট্রোলে লাগে না। এই জন্য এই হেডারে কিন্তু ভার্চুয়াল পাথ আইডেন্টিফায়ারটা আছে, কিন্তু তোমার জেনারেটিভ ফ্লো কন্ট্রোল নাই, ঠিক আছে? তারপরে তো বাকিটা কিন্তু সেম সাইজ। দেখো ভার্চুয়াল, এখানে ভার্চুয়াল পাথ আইডেন্টিফায়ারটা কিন্তু তোমার সাইজটা একটু বেশি। আগে ছিল হচ্ছে তোমার কত 448 বাইট, 8 বিট, এখানে আছে কিন্তু 8 আর 4 কত 12 বিট, এটা একটু বেশি। ভার্চুয়াল চ্যানেল আইডেন্টিফায়ারটা সেম সাইজই আছে, পেলোডের সাইজও সেম, সিএলপি সাইজও সেম, এটার এরর কন্ট্রোলের সাইজও সেম। তো ডিফারেন্স কোথায়? একটার মধ্যে জেনারেটিভ ফ্লো কন্ট্রোল আছে, একটার মধ্যে জেনারেটিভ কন্ট্রোল নাই, ঠিক আছে? এই হচ্ছে তোমার এটিএম সেল ফরম্যাট। এটার একটা ডিটেইলস আমরা একটু করি। এখানে কি কি ছিল? একটা হচ্ছে হেডার মধ্যে 5 বাইট, যেটা মধ্যে ছিল জিএফসি ম্যানেজ লোকাল ট্রাফিক, এটা বলে দিলাম। ভিপিআই ভিসিআর রাউটিং আইডেন্টিটি, ভিপিআই মানে ভার্চুয়াল পাথ আইডেন্টিফায়ার, ভার্চুয়াল চ্যানেল আইডেন্টিফায়ার, কোন পাথে যাবে কোন চ্যানেল ইউজ করে যাবে এটা আইডেন্টিফাই করে দেবে হেডারের মধ্যে। পিটি পেলোড বলে দিচ্ছে আইডেন্টিফাই ডাটা আর কন্ট্রোল সিগন্যাল, এটার মধ্যে কি ডেটা যাবে নাকি কন্ট্রোল সিগন্যাল যাবে, এটা পিটি পেলোড টাইপ সিগন্যাল করে দেয়। সিএলপি কাজ হচ্ছে সেল অফ প্রায়োরিটি, ওই যে বললাম প্রায়োরিটি সেট করে দেয় যে এই ডাটাটাকে আমি লো প্রায়োরিটি করতে পারবো না, লো প্রায়োরিটি ট্রাফিক কনজেশন বেশি থাকে তাহলে এই সেলটাকে সে ডিসকাস করবে। আর যদি প্রায়োরিটি সেট করে দিতে হাই প্রায়োরিটি থাকে এটাকে সে ডিসকাস করবে না, যেগুলো লো প্রায়োরিটি আছে সেগুলো ডিসকাস করবে। আর এসি এইচ 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 ইসি এর কাজ হচ্ছে হেডার এরর কন্ট্রোল। যদি হেডারের মধ্যে কোনো ধরনের কোনো এরর থাকে, এটা একটা প্রাইমারি চেকিং, যে এখানে হেডারে কোনো এরর থাকলে ওটা এরর মানে তোমার কি বলে ইয়ে করা, কারেক্ট করার একটা মেকানিজম এখানে দেওয়া থাকে। আর বাকিটা হচ্ছে ইউজার। কিন্তু অলওয়েজ এই সেলের সাইজ কিন্তু 53 বাইট হবে। ATM but uses virtual circuit for data transfer। একটা হচ্ছে পার্মানেন্ট ভার্চুয়াল সার্কিট, যেটা বলে দিচ্ছি। আর ভার্চুয়াল সার্কিট মানে হচ্ছে কমিউনিকেশন চ্যানেলটা ডেডিকেটেড হয়ে যাবে ভার্চুয়ালি। একটা হচ্ছে পার্মানেন্টলি, একটা হচ্ছে সুইচ ভার্চুয়াল সার্কিট। পার্মানেন্ট পাথ মানে তুমি দেখো জিপির যে বিভিন্ন বা রবি বা বিভিন্ন যে বা বিভিন্ন আইএসপি, এদের যে তোমার ইন্টারনাল কমিউনিকেশন গুলো বা একটা আইএসপি একটা কমিউনিকেশন এগুলো তো ফিক্স থাকে না, যে আমি জিপির যেমন বাইরে থেকে কোনো আমার নেটওয়ার্কে কল হইলে আমি আমার নেটওয়ার্কে কল কিভাবে হ্যান্ডেল করবো সেটা একটা ফিক্স কমিউনিকেশন চ্যানেলে সেটা ট্রান্সমিট থাকে। আমার যদি আউটসাইডের কোনো নেটওয়ার্ক থাকে আমার কাছে ডেটা আসে সেটা আমি কিভাবে করবো, এটা মোটামুটি ফিক্স থাকে। যার কারণে এই যে তোমার টাওয়ার গুলো যে বসাইছে বিভিন্ন যে মোবাইল টাওয়ার গুলো, এগুলোর মধ্যে কিন্তু কমিউনিকেশন গুলো ফিক্স, যার কারণে এর মধ্যে যে তোমার সিগন্যাল গুলো যাবে বা যে ডেটা গুলো যাবে
এই ডেটার রিডটা বা পাথটা কিন্তু ভার্চুয়ালি ফিট করবো, সেটা ফিক্স করতেছি। দ্যাট ইজ কল পার্মানেন্ট ভার্চুয়াল সার্কিট। ভার্চুয়াল সার্কিটটা আছে, ফিজিক্যাল সার্কিটের উপরে ভার্চুয়াল সার্কিট আছে বা ভার্চুয়াল চ্যানেল আছে, সেটা কিন্তু পার্মানেন্টলি ফিক্স করা আছে, এটা বারবার তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে সুইচ ভার্চুয়াল সার্কিট। এখন কোনো জায়গা দেখা গেল টেম্পোরারি কোনো কাজের জন্য আমরা ভার্চুয়াল সার্কিট করি। ফর এক্সাম্পল, একটা কোনো জায়গায় কনসার্ট হচ্ছে, ওইখানে যে লোকাল তোমার ট্রান্সমিশন সেল গুলো আছে বা ট্রান্সমিশন নেটওয়ার্কটা আছে, ওইটা ওই সময় স্পেসিফিক সময়ের জন্য অতগুলো ইউজারকে হ্যান্ডেল করার ক্যাপাসিটি রাখে না। একটা যদি কোনো স্টেডিয়ামে খেলা হয়, কোনো জায়গায় কোনো মিটিং হয় বা কোনো জায়গায় কোনো কনসার্ট হয় বা কোনো একটা স্পেসিফিক রিকোয়ারমেন্ট যেখানে এখন ট্রান্সমিশন যেটা বেশিটা আদান প্রদান হবে, সেই জায়গাটা কিন্তু টেম্পোরারি একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করে দেয়। তোমরা খেয়াল করে দেখবা বিভিন্ন কনসার্টে গেলে ভাই দেখবা গ্রামীণ ফোন বা রবি বা এরা এরা কিন্তু একটা মোবাইল টাওয়ার তারা ওখানে জায়গায় রেখে দেয়। কারণ কি, ওই সময় স্পেসিফিক সময়ে যে তোমার ডাটার আদান প্রদান হবে, ইউজারের ইউজিবিলিটি বাড়বে, সেই সময়টা হ্যান্ডেল করার জন্য ওখানে যে স্টাবলিশড নেটওয়ার্কটা আছে ও ক্যাপাবল, যার কারণে টেম্পোরারি ভাবে ক্যাপাসিটি বাড়ানোর জন্য তোমার কি করে মানে স্পেসিফিক সময়ের জন্য নেটওয়ার্কটাকে বড় করে ক্যাপাসিটিকে বাড়ায়। এটাই হচ্ছে সুইচ ভার্চুয়াল সার্কিট। তখন ইউজ করা হয় এই জিনিসটা, যেন ওই সময় বড় লোডের ডাটা বা সিগন্যালকে তোমার হ্যান্ডেল করা যায়। ঠিক আছে, এটিএম সুইচিং প্রসেস কিন্তু কানেকশন সেটআপ, সিগন্যাল ইনপুট, আচ্ছা ঠিক আছে, ডেটা ট্রান্সফার, কানেকশন রিলিজ, এই যেটা বলছি আর কি, প্রসেসটা কি। এটিএম নেটওয়ার্কটাকে এস্টাবলিশ করার জন্য আমার কি লাগবে, কানেকশন সেটআপ করতে হবে আগে। সেটা কিসের মাধ্যমে করতে হবে, ডিপিআই ভিসিআই এর মাধ্যমে। এটা ভার্চুয়াল পাথ ডিক্লেয়ার করতে হবে, তার ভার্চুয়াল চ্যানেল ডিক্লেয়ার করতে হবে। এরপরে ভার্চুয়াল পাথে বা ডেটাতে ভার্চুয়াল চ্যানেলের মধ্যে ট্রান্সমিশন হবে, ট্রান্সমিশন কমপ্লিট হয়ে যাবে, তারপর আবার ওই রিসোর্সটাকে, যেই ট্রান্সমিশন মিডিয়ামটা ইউজ করে আমরা কমিউনিকেশন করতে হবে, সেটাকে রিলিজ করব। এই হচ্ছে তোমার এটিএম সুইচের প্রসেস। কিউএস টা কি, কিউএস টা হচ্ছে আমার কোয়ালিটি অফ সার্ভিস। ঠিক আছে, ফিক্সড ব্যান্ডউইথ আমরা ইউজ করি, কনস্ট্যান্ট বিট রেট, এটা হচ্ছে কি, এটা নরমালি কিউএস এর মধ্যে মেইন জিনিস হচ্ছে এটা ফিক্সড ব্যান্ডউইথ। মানে আমি যে ভয়েস কমিউনিকেশন করি, ভয়েস কল করি, তোমরা দেখবা যে আমরা যখন হোয়াটসঅ্যাপ বা ভাইবার বা হোয়াটএভার মানে মেসেঞ্জার দিয়ে ভয়েস কল করি, তখন কিন্তু আমার ভ্যারিয়েশন হয়। অনেক সময় দেখা গেল শুনতে পাচ্ছি না, অনেক সময় দেখা গেল কথা কথা খুব ফাস্ট চলে আসছে, অনেক সময় দেখা গেল ডিলে হচ্ছে। এই যে এই জিনিসগুলো হয় কেন হয়, কারণ হচ্ছে কি, এখানে ডেটা রেটটা কিন্তু সেম, আর ভয়েসটাকে আমরা আসলে ডেটার রূপে রূপান্তর করে কিন্তু আমরা পাঠাচ্ছি, যার কারণে এই ব্যান্ডউইথটা ফিক্স থাকে না, ব্যান্ডউইথটা ভ্যারি করে, যার কারণে আমরা কখনো শুনি, কখনো শুনতে পাই না, কখনো বুঝতে পারি না। এই সমস্যাগুলো তোমার ডাটার উপর দিয়ে যখন আমরা ভয়েস কল করি তখন, যখন আমরা ফিক্স ভয়েস কল করি, এই যে আমরা যে মোবাইলে কল করি, নাম্বার দিয়ে কল করি, তখন দেখবা আমার কিন্তু ভয়েসের হয় নেটওয়ার্কটা পুরো ডাউন হয়ে যায়, আমার কল ড্রপ হয়ে যায়, অথবা আমরা কল শুনতেছি, এর মাঝখানে কিন্তু অবস্থান খুব বেশি আসে না। কেন, কারণটা হচ্ছে কি, এই যে একটা কল, একটা ভয়েস কল যে হবে তোমার মানে 2G সিস্টেম ব্যবহার করে, আমরা যে যেটার মাধ্যমে ভয়েস কল করি, আমরা কিন্তু সেকেন্ড জেনারেশন মোবাইল কমিউনিকেশন বলি, মেকানিজমটা একদম প্রথম দিকে এই মেকানিজমে আসে। এখানে শুধু ভয়েস ট্রান্সফার করা যায়, আর কিছু না। ওইখানে কিন্তু ব্যান্ডউইথটা ফিক্স থাকে, এটা কল করার জন্য ইউজার আর সেন্ডার আর রিসিভারের মধ্যে ব্যান্ডউইথটা ফিক্স, যার কারণে আমার ভয়েস কল কোয়ালিটি কখনো ড্রপ করে না, সবসময় ভালো থাকে। ঠিক আছে, যদি নেটওয়ার্ক ক্যাপাসিটিটা ওখানে ঠিক থাকে, যদি নেটওয়ার্ক ক্যাপাসিটি কম বেশি হয় তখন ভয়েস করে ডিগ্রেডেশন হয়, কিন্তু আমরা নর্মালি ক্লিয়ারই শুনলে তখন কিন্তু নেটওয়ার্কটা ভালো থাকে। আর তোমার ভ্যারিয়েবল বিট রেটটা কি, যেটা তোমার হচ্ছে কি চেঞ্জ হয়, যেমন ভিডিও কম্প্রেস করা, আমরা এখন তোমার যখন হোয়াটসঅ্যাপে যে ভিডিও দেখো বা মেসেঞ্জারে বা ভিডিও দেখো, দুটো কিন্তু ভিডিও কোয়ালিটি ডিফার করে, অথবা ফেসবুকে যে ভিডিও দেখতেছো, ইউটিউবে যে ভিডিও দেখতেছো, ইউটিউবে কিন্তু ভিডিওর অনেকগুলো ভ্যারিয়েশন থাকে না, 360, তারপরে 480, ঠিক আছে, তারপরে তোমার থাকে হচ্ছে ইয়ে 5 কি বলে এটাকে 3G ফরম্যাটে থাকে, বিভিন্ন বিভিন্ন ভ্যারিয়েশন থাকে না ভিডিওর। সেটা কেন, কারণটা কি, কারণটা হচ্ছে এটাই যে তোমার ভিডিওটাকে যতটা কম্প্রেস করে বা যতটা ভালো কোয়ালিটিতে, যতটা ছোট করে পাঠানো যায়, যেন সব জায়গায় পৌঁছায়, কারণ সব জায়গায় ডাটা ট্রান্সমিশন রেটটা সেম থাকে না। যার কারণে তোমার ডাটাটাকে যে ভ্যারিয়েবল বিট রেট দিয়ে তোমার ট্রান্সফার চেঞ্জ করা হয়। এই এগুলো হচ্ছে সব কোয়ালিটি অফ সার্ভিস, মানে সার্ভিসটাকে এট দ্য ডে এন্ড সার্ভিসের কোয়ালিটিটাকে ঠিক রাখে। হ্যাঁ, আমার এক জায়গায় রাস্তা শুরু, ওইখানে আমি যেভাবে যাবো, যে মানে যানবাহন আমি নিয়ে যেতে পারবো, আমি কিন্তু চওড়া রাস্তায় একটু ভালো বড় বড় যানবাহন বড় কুইকলি ট্রান্সমিট করতে পারবো, মানে যাতায়াত করতে পারবো। সেটা ডিপেন্ড করবে অবস্থা অনুযায়ী। কারণ আমি একটা রাস্তা জায়গায় যাবো,
যেখানে যেতে গেলে আমার চৌরাস্তা পড়বে, আমার বড় রাস্তা পড়বে, মেইন রোড পড়বে, তারপর ছোট ছোট গলিও পড়বে। এই জায়গাটা যাওয়ার জন্য কিন্তু আমি বিভিন্ন সময় আমাকে ট্রান্সপোর্টটা চেঞ্জ করতে হবে। আমি যদি রাস্তা হয় আমি একটা গাড়ি নিয়ে যেতে পারবো, যদি ছোট রাস্তা হয় রিক্সা নিয়ে যাবো। আর যদি আরো চিকন গলি হয় তাহলে কিন্তু রিক্সা বা গাড়ি নিয়ে যেতে হবে কি হবে, হেঁটে হেঁটে। তাহলে এই যে মানে চ্যানেল বা রাস্তার উপরে নির্ভর করে কিন্তু আমি আমার ট্রান্সপোর্টেশন মুডটা বা আমার ট্রান্সপোর্টটাকে চেঞ্জ করছি। এটাই হচ্ছে রিজন ভ্যারিয়েবল ফি। ঠিক আছে, এগুলো হচ্ছে কোয়ালিটি সার্ভিসের সব বিকল্প। আরো আছে হচ্ছে যে অ্যাভেলেবল বিট রেট, অ্যাডজাস্টেবল রেট, ফাইল ট্রান্সফার। নরমালি ফাইল ট্রান্সফারের জন্য এটা কাজে লাগে যে আমার ফাইল সাইজ কত বড় কত ছোট সেটার উপর বেস করে কিন্তু আমরা ওই ডাটা রেটটাকে ডিফাইন ইউজ করি। এরপরে হচ্ছে আনস্পেসিফাইড বিট রেট, এটার কোনো মানে ফিক্স নেই। আমি ইমেল পাঠালাম, ওয়েব ব্রাউজিং পাঠালাম, এটার কিন্তু মানে তোমার বিট রেটটা কত করে পাঠাবো এটা কিন্তু কোনো ফিক্স নেই। আর এটিএম এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আগে অলরেডি বলছি, আর এখন আবার বলতেছি। হাই ব্যান্ডউইথ এফিসিয়েন্সি, লো ল্যাটেন্সি, সাপোর্টস মাল্টিপল ট্রাফিক টাইপস। ঠিক আছে, এগুলো করে কারণ আমাকে এটাই একই ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে দিয়ে আমরা ভিডিও পাঠাতে পারি, আমরা অডিও পাঠাতে পারি, আমরা ডেটা পাঠাতে পারি। ডিসঅ্যাডভান্টেজ কি? কমপ্লেক্স সেটআপ এন্ড এক্সপেন্সিভ হার্ডওয়্যার। যে হার্ডওয়্যার গুলো এটার জন্য ব্যবহৃত হয় এগুলো এক্সপেন্সিভ। ওভারহেড ডিউ টু স্মল সেল সাইজ, যেহেতু সেল সাইজ গুলো ছোট, ঠিক আছে, কত 53 বাইটস। ঠিক আছে, আমার যদি এখন অনেক বড় ডাটা হয়, অনেক বড়, তাহলে সেক্ষেত্রে এটাকে ছোট ছোট করে কমপ্লিট করতে গেলে অনেক বেশি ওভারহেড বেশি হবে। প্রত্যেকটা সাইজই সেল থাকে 5 বাইটের হেডার। এবং আমি মনে করো যে 2 জিবি 3 জিবি ডাটাকে যদি ছোট করে 53 বাইট করে করি তাহলে কি হবে, অনেকগুলো ছোট ছোট সেল হবে এবং প্রত্যেকটা সেলে 5 বাইট করে তোমার কি আছে হেডার থাকবে, যার কারণে ওভারহেড অনেক বেশি। হ্যাঁ, তাহলে চ্যানেল সাইজ যদি ফিক্স থাকে এরপর হচ্ছে মোস্টলি রিপ্লেস বাই আইপি এমপিএল। আইপি যে এমপিএল যে মডার্ন টেকনোলজি আমরা আসে, আইপি নেটওয়ার্ক যেটা আমরা এখন বলতেছি হচ্ছে ইউজেবল নেটওয়ার্ক এখন চলতেছে। আইপি নেটওয়ার্কের তুলনায় এটিএম অনেক বেশি কি প্রবলেম, অনেক ল্যাগ করে, এটা অনেক সমস্যা আছে, যার কারণে এটিএম এখন খুব বেশি ব্যবহৃত হয় না। এখন আমরা আইপি এমপিএল আসার পরে আমরা এটিএম থেকে ভুলতে বসি। যখন আমাদের ডাটা রেটটা কম ছিল যে সময়, যখন আমাদের 2G টেকনোলজি আসে, 3G আসে, তখন কিন্তু এটিএম, হ্যাঁ, এটিএম কিন্তু খুব পপুলার একটা ট্রান্সমিশন মোড ছিল। আমরা কোথাও কোথাও ইউজ করি টেলিকমিউনিকেশন অবভিয়াসলি, তারপরে যে ভিডিও কনফারেন্সিং, তারপরে ল্যান ইমুলেশন, কানেক্টেড লেগেসি ল্যান ওভার এটিএম। ঠিক আছে, লেগেসি ল্যান মানে হচ্ছে আমরা আগের যে ল্যান, এই মোটামুটি তোমার হচ্ছে ইয়ের মূল জিনিস, তোমার কি বলে এটিএম এর মূল জিনিস। এবং এখানে যেটা ইম্পর্টেন্ট কিছু ছোট ছোট টার্ম আসতে পারে, সেটা হচ্ছে জিএফসি কি, বিপিআই, ভিসিআই কি, ঠিক আছে, এই জিনিসগুলো আসতে পারে। এই টার্মগুলো আসছে, বিপিআই কি, এনএনআই। এনএনআই কি, ইউএনআই কি আমি বলছি কিন্তু ইউজার নেটওয়ার্ক ইন্টারফেস, এটা হচ্ছে ইউএনআই। যেমন কোনটা ইউএনআই, দেখো এখানে যেটা বলছিলাম, এই যে আমি যে ইউজার, আমার সঙ্গে আমার যে ইন্টারফেস ব্যবহার করে নেটওয়ার্কের মধ্যে কানেক্ট হবে, এই যে কমিউনিকেশনটা হবে, এই যে ইন্টারফেসটা, এই যে কানেক্টিভিটিটা, এটাকে বলা হচ্ছে ইউএনআই, ইউজার নেটওয়ার্ক ইন্টারফেস। আর এই যে নেটওয়ার্কের মানে নোড টু নোড কমিউনিকেশনের জন্য বা আইএসপি টু আইএসপি অথবা অপারেটর টু অপারেটর কানেক্টিভিটি যেটা থাকে সেটাকে বলা হয় নেটওয়ার্ক ইন্টারফেস, এনএনআই। এই দুটা তোমরা যদি ভবিষ্যতে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হও, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার হও, মোবাইল কোম্পানিতে নেটওয়ার্কিং কোম্পানিতে কাজ করো, অবশ্যই ইউএনআই এনআই মাস্ট। দেখবা এখানে এই টার্মগুলো মাল্টিপল টাইম ইউজ হবে, হোয়াট ইজ ইউএনআই, হোয়াট ইজ এনআই, সো এই জিনিসগুলো তখন বুঝতে হবে। তো এখন বেসিকটা যেটা হচ্ছে ইউজারের সঙ্গে নেটওয়ার্কের যে ইন্টারফেস, দ্যাট ইজ ইউএনআই। আর নেটওয়ার্কের সঙ্গে নেটওয়ার্কের যে ইন্টারফেস সেটা হচ্ছে এনআই। এতটুকু মনে রাখতে হবে। আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমার আচ্ছা, এই যে অ্যাডাপ্টেশন লেয়ার, যেটা এটিএম অ্যাডাপ্টেশন লেয়ার, আমরা কিন্তু প্রত্যেকটা লেয়ারে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করলাম। আমরা এটিএম ফিজিক্যাল লেয়ারে কি হয় সেটা আমরা জানছি, তারপরে এটিএম লেয়ার মানে এটিএম লেয়ার যে সেটাতে কি কাজ হয় সেটা আমরা জানছি।
এখন বাকি থাকে হচ্ছে এটি অ্যাডাপ্টেশন লেয়ার। এই লেয়ারটার কাজ কি আমি বলছিলাম, এটা বলছিলাম যে আমি এখন এটিএম টেকনোলজির মাধ্যমে, এটিএম মোডের মাধ্যমে আমি যে ট্রান্সমিশনটা করবো, সেই ট্রান্সমিশনে আমার কি ধরনের ডাটা যাবে। একটা যাবে ভয়েস যেতে পারে, ভিডিও যেতে পারে, অডিও ভিডিও একসঙ্গে যেতে পারে, অথবা যেতে পারে তোমার হচ্ছে সিগন্যাল, ডাটা ট্রাফিক সিগন্যাল, বিভিন্ন ধরনের সিগন্যাল। তো এগুলোকে হ্যান্ডেল করার জন্য অ্যাডাপ্টেশন লেয়ারে বিভিন্ন ভ্যারিয়েন্ট টাইপ আছে। একটা হচ্ছে AL1, এটার মধ্যে ইউজ করে হচ্ছে কনস্ট্যান্ট বিট রেট, বিট রেট অলওয়েজ বিট, এটাকে আমরা কি বলা যায়, আমরা যে ভয়েস কমিউনিকেশন করি, এই যে ভয়েস কল, এটার জন্য আমরা ইউজ করব হচ্ছে অ্যাডাপ্টেশন লেয়ারের AAL1, ঠিক আছে। এরপরে হচ্ছে AAL2, এটার কাজ হচ্ছে অডিও ভিডিও দুটাই একসঙ্গে তারা কাজ করে, দুটাই একসঙ্গে পাঠায়, কিন্তু অবশ্যই এটা ডেটা হিসেবে যায়। আর এরপরে হচ্ছে AL3-4, এটা আমরা মাল্টিপল টাইপের ডেটা টাইপ ইউজ করার জন্য ডিজাইন করছিলাম। তো AL3-4 টা 3 একটা আছে, 4 একটা আছে, দুইটাকে ম্যাশ করে পরে করা হয়েছিল AL3 এবং 4। এবং A3 আর 4 টা কিন্তু একটু কমপ্লেক্স, যার কারণে পরবর্তীতে AL5 টা ডিফাইন করা, ডাটা ট্রাফিক ম্যানেজ করার জন্য AL5 টা। এখন এটিএম যেখানে ইউজ হয় সেখানে অবশ্যই এটিএম অ্যাডাপ্টেশন লেয়ারের জন্য AL5 টা ইউজ করা হয়। আচ্ছা, আরেকটা লাস্ট জিনিস আমরা যেটা মিস করে গেছি, সেটা হচ্ছে যে প্যাডিং। প্যাডিং কি জিনিস? এখন আমি যেটা বললাম যে সেলের মধ্য দিয়ে তোমার অলওয়েজ কি যাবে, 53 বাইটের ডেটা যাবে। আচ্ছা, এখন আমি যখন তোমার কি বলে 53 বাইট ডেটা পাঠাবো, আমার যখন ডেটা পাঠাবো সেটার মধ্যে দেখা গেলো যে সেলগুলোর মধ্যে 53 বাইট হচ্ছে না, কোনো কোনো জায়গায় আমার 48 বাইটের যে আমার পেলোড আছে, এই যে আমার এটা যে দেখালাম আমরা এখানে যে সেল ফরম্যাটটা দেখালাম, এখানে 48 বাইট আমার হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে বাকিটা কি হবে, বাকিটা থাকবে ফাঁকা, ফাঁকা রাখা হবে, ডিক্লেয়ার করে ফাঁকা রাখা হবে যে এই জায়গাটা ফাঁকা। এটাকে বলা হয় প্যাডিং। এই যে ফাঁকা রাখার যে মেকানিজমটা, আমি এটার মধ্যে যে এই যে সেলের মধ্যে যে ডাটাটা ফাঁকা আছে সেটাকে বলা হচ্ছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে প্যাডিং। এই প্যাডিং করে আমি পাঠাবো, আমার কালকে পাঠানো যাবে না, তাহলে তো আমার সেলটা ফুলফিল হবে না। তাহলে ডিক্লেয়ার করে দিতে হবে যে এখানে 48 এর মধ্যে মনে করো যে একচুয়ালি 42 বাইট ডাটা আছে, বাকি থাকবে 6 বাইট। এটা ডিক্লেয়ার করতে হবে, প্যাডিং করতে হবে। এটাকে বলা হয় প্যাডিং। এই প্যাডিং হচ্ছে তোমার AAL1 যে তোমার অ্যাডাপ্টেশন লেয়ারের যে ভার্সনটা, সেটার মধ্যে প্যাডিং দরকার নেই, কারণ এটার মধ্যে কি যায়, এটার মধ্যে যায় হচ্ছে, এটার মধ্যে কি যায়, এটার মধ্যে যায় হচ্ছে ভয়েস, রিয়েল টাইম ডাটা, অলওয়েজ। সো রিয়েল টাইম ডাটার মধ্যে অলওয়েজ 48 বিট পূর্ণ হয়ে যাচ্ছে, দিস ইজ রিয়েল টাইম, ঠিক আছে। যার কারণে AL1 এ আননেসেসারি, দরকার নেই, এটার জন্য প্যাডিং দরকার। তো বাকি যে ভার্সনগুলো আছে 3, 4, এগুলোতে কিন্তু আমার প্যাডিং দরকার আছে, কারণ হচ্ছে এগুলো সবসময় সেম সাইজের ডাটা যাবে না। আমি সেল ফরম্যাট করতেছি 48 বাইট করে, কিন্তু আমার 48 বাইট ডাটা নাই, তাহলে সেক্ষেত্রে প্যাডিংটা অবশ্যই লাগবে। কিন্তু AL1 ভার্সনে প্যাডিং দরকার পড়ে বাকি ভার্সন। এই একটা কোশ্চিন আলাদা করে আসতে পারে, হোয়াট ইজ প্যাডিং, why padding is unnecessary in AL1 but necessary for other AL। এই হচ্ছে মোটামুটি এটিএম এর বেসিক স্ট্রাকচার, বেসিক আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে। তো আমরা এটিএম মোটামুটি আজকে শেষ করে ফেললাম। আজকের টপিক থেকে কারো কোনো কোশ্চেন? আসিফ, কোশ্চেন? না স্যার, স্যার কোনো কোশ্চেন ক্লিয়ার নাই। আছে? তার মানে কোনো কিছু বুঝি নাই। আচ্ছা, না স্যার। স্যার ফাতেমা, বুঝতে পেরেছি, তো পরে দিই। ফাতেমা আমি কোনো বেরোইলে কোশ্চেন? সেকেন্ড হবে। একটু অ্যাটেন্ডেন্স দেন ফাতেমা। ক্লাস হ্যালো, চলছে, ক্লাস। সাব্বির মিউট করতে হবে, জি স্যার। মিউট করতে হবে। আমি সবাইকে জিজ্ঞেস ডাকতেছি আর কি, যারা যারা প্রেজেন্ট আছে। ফাতেমা, শুভ, হ্যালো। জি স্যার। আচ্ছা, জি স্যার। বুঝা গেছে, ক্লিয়ার বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, ইনিতা? জি স্যার, বোঝা গেছে। বাসায় যদি পড়ি তাহলে আরেকটু ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, আমি যেটা দিলাম সেটা তো, যেই টপিকটা আমি যেটা যেই শিফট থেকে বললাম
ওটা সামারি করা শীট, ওখানে হেডার মানে মেইন টপিক গুলো আছে, জাস্ট ওটা ধরে বই একটু পড়লেই হয়ে যাবে, ঠিক আছে? এটা এমন কোনো ডিফিকাল্ট কিছু না। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস, জি স্যার, বোঝা গেছে। দুজন একজন মাহি জান্নাত আছে, জান্নাতুল ফেরদৌস, দুজন কি সেম নাকি আলাদা? হ্যালো, ঘুমাই গেছে। আচ্ছা, স্যার মিলন, দুইজন আলাদা, একজন মহিমা আর একজন প্রত্যাশা মনে হয়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, মিলন মাহবুব, জি আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি আচ্ছা, বুঝা গেছে? লেকচার বুঝা গেছে? স্যার মোটামুটি। মোটামুটি। তাহলে সেক্ষেত্রে কোশ্চেন করতে হবে। নেক্সট যে ক্লাসটা আমরা করব, আজকে টপিকটা আমি চাবো এই এক সপ্তাহের মধ্যে, এটা এক সপ্তাহ না, নেক্সট বুধবারই আমরা আবার বুধবার বা বৃহস্পতিবার আমরা ক্লাস করবো। তো এর আগে একটু এটা পড়ে আমাকে একটু ফিডব্যাক দিতে হবে যে তোমরা বুঝছো কিনা। না বুঝলে অসুবিধা নেই, আমি আবার ওই সপ্তাহে বুঝাবো, ঠিক আছে? আচ্ছা, সাব্বির হোসেন ক্লিয়ার? সাব্বির তো ক্লিয়ার, হ্যাঁ সাব্বির বলছে আমাকে। শহীদুল ইসলাম সাকিব স্যার ক্লিয়ার? বুঝা গেছে? জি স্যার, মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স। সো আমি আজকে যেখান থেকে আমি যে সামারি করে যেটা আমি লেকচার দিলাম সেটা আমি তোমাদেরকে এখনই হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। আমি কোশ্চেন গুলো পাশাপাশি হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি, ঠিক আছে? হোপফুলি তোমাদের অসুবিধা হবে না। এরপরে আমরা নেক্সট করবো যেটা, নেক্সট ক্লাসে যেটা করবো সেটা বলে দিই আমি। এরপর করবো হচ্ছে মিডিয়াম এক্সেস সাব লেয়ার, এটা আমরা করবো। এটা মোটামুটি একটু বড় চ্যাপ্টার, এটা হয়তো এক ক্লাসে না হলেও দুটো ক্লাস থাকতে পারে। তো এটা আর আমাদের কিন্তু আমরা খুব পিছিয়ে গেছিলাম আমাদের ক্লাসে বসে, আমরা চেষ্টা করব আগামী দুই তিনটে ক্লাসের মধ্যে একটু ফাস্টার আগানো, ঠিক আছে? আর যদি আমার কোনো টপিক বা কোনো কিছু সিকোয়েন্স না মিলে, মানে একটা থেকে একটা কেন যাচ্ছি, কেন কি কোন সিকোয়েন্স না বুঝতে, অবশ্যই আমাকে বলতে পারে। তোমরা যেরকম লার্নার তোমাদের সঙ্গে কিন্তু আমিও লার্ন করছি। এই টপিক গুলো আমি পড়ছি আজ থেকে 10 বছর 15 বছর আগে বা তারও বেশি সময় আগে। তো আমাকে তোমাদের মতো নতুন করে আবার পড়তে হচ্ছে, কিন্তু আমি জিনিস ডেফিনেটলি বুঝি, করছি, আমার রিয়েল ওয়ার্ল্ডে ওই জিনিসগুলো আছে, বাট অর্গানাইজ ওয়েতে তো আমাকে তোমাদেরকে দিতে হবে, আমি তো তোমাদেরকে এক্সট্রা বলতে হবে না। আমি আমার প্রফেশনাল লাইফে যে টোনে কথা বলি বা যে স্ট্র্যাটেজি তোমাদেরকে বলি, যেমন এনএনআই ইউএনআই ব্যাপারগুলো আমরা রেগুলার ইউজ করি, সেগুলো যদি আমরা হুট করে তোমাদেরকে বলি তোমরা বুঝতে পারবে না আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে, যার কারণে একটু অর্গানাইজ হতে তোমাদেরকে আমাদের রেখে দিতে হবে। এই জন্য সিকোয়েন্সলি তোমাদের কাছে যদি কোনো প্রবলেম মনে হয় এটা করতে পারো, আপনি এটা বলতেছেন ওখান থেকে আর এখানে ডেফিনেটলি কোশ্চেন রেজ করবা, কোশ্চেন যত করবা তত এক্সপ্লেনেশন বেশি বাড়বে এবং তত তোমাদের কাছে ক্লিয়ার। কিন্তু তোমরা কোনো কথা না বললে কিন্তু আমি কিন্তু বুঝতে পারবো না তোমরা আসলে কোন জায়গায় আছো। তো চেষ্টা করবা কোশ্চেন করা, কোশ্চেন করাটা কিন্তু একটা তোমার কি বলে ক্রেডিট। কোশ্চেন যে করে না তার মানে সে কিছুই বুঝতেছে না, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। আর যে কোশ্চেন করে সেটা ভুল কোশ্চেন করুক বা এমন কোনো কোশ্চেন করুক যেটা রিলেভেন্ট না, বাট সে কোশ্চেন করতেছে, এখান থেকে কিন্তু সে অনেক কিছু জানতে পারবে। আমি যেভাবে বুঝি, নট নেসেসারি তোমরা সবাই সেভাবে বুঝো, তোমাদের প্রত্যেকের আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট। তো ডেফিনেটলি তোমাদেরকে তোমাদের মতো করে তোমাদেরকে বুঝে নিতে হবে। আমি যেটা বললাম আমাদের কাছ থেকে তোমাদের মতো করে কোশ্চেন করে জেনে নিতে হবে। যাই হোক, আজকে আর না সময় না করে অলরেডি 11টা বেজে গেছে প্রায়। তো নেক্সট আমরা কবে ক্লাস করবো? বুধবারে? বুধবার রাত 10টায়? কোনো প্রবলেম? স্যার করা যাবে মঙ্গলবার? স্যার, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমরা জি স্যার, করা মঙ্গলবার যাবে। না করি, বুধবারে আমরা রাত 10টায় ক্লাস করবো, ঠিক আছে? জি স্যার। আর সাব্বির যেটা বললো যদি অনসাইট ক্লাসের ব্যবস্থা যদি করতে পারো শনিবারে, তোমরা সবাই যদি এগ্রি করো তাহলে সেক্ষেত্রে তোমরা আমাকে জানা দিও, আমি সেখানে চলে যাবো। ইয়েস স্যার। দিনের বেলা অবশ্যই, শনিবার দিনের বেলা হইতে হবে, দিনের বেলা না হলে মেয়েরা আসতে পারবে না। তো অবশ্যই সেটা সকালবেলা ক্লাস টাইমের মতোই যে কোনো দিন আমরা ইয়ে করবো, ঠিক আছে? একসঙ্গে বসে ক্লাসটা করলাম। আর যদি তোমরা চাও, তোমরা তো বেশি স্টুডেন্ট আসো না, তোমরা যদি মনে করো অসুবিধা নেই, ইউ ক্যান কাম টু মাই হাউস অলসো, আমার এখানে কোনো সমস্যা নেই, ঠিক আছে? ইয়েস স্যার। আমার বাসায় এসে ক্লাস করে যেতে পারো, আমার যদিও বাসা ছোট, বাট ইউ আর ওয়েলকাম, ঠিক আছে? আমার টার্গেট হচ্ছে খুব কুইকলি তোমার কোর্স শেষ হবে। আসিফ অ্যাটেন্ডেন্স নিছো? ইয়েস স্যার, নেওয়া হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংকস অল, থ্যাংকস ফর দ্য জয়েনিং এন্ড সি ইউ অন নেক্সট ওয়েডনেসডে। বাই। ইয়েস স্যার, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।